জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডর অন্তর্গত আজ থেকে পাঠ করছি ডক্টর মহেন্দ্র নাথের সঙ্গে ঠাকুরের রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ, এই অধ্যায় থেকে। পৃষ্ঠা সংখ্যা 595। আমরা এর আগে দেখেছি শ্রাবণ মাসের মাঝামাঝি থেকে ঠাকুরের কণ্ঠের পীড়া শুরু হয়েছে। সেই সময়ে ভরা বর্ষা, বন্যা এইসবের কারণে দক্ষিণেশ্বরে ঠাকুরের বাসগৃহের কাছে অনেকটা জল জমে থাকা, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এইসব দেখে এবং দক্ষিণেশ্বর মূল শহর থেকে অনেক দূর হওয়ার জন্য ঠাকুরের কাছে যারা সবসময় আসতেন, যে ভক্তগণ, অন্তরঙ্গ লীলা পার্ষদ যারা ছিলেন, তাদের সবাকারই প্রায় বাড়ি ছিল শহরের দিকে। সেইখান থেকে অনেক দূর হতো ঠাকুরের কাছে যাওয়া। তাই তারা ঠিক করেছিলেন যদি শহরের উপকণ্ঠে ঠাকুরকে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়। সেই মতো ঠাকুরকে বলেছিলেন যে আপনার চিকিৎসার জন্য যদি একটু শহরের দিকে ঘর দেখি, আপনি যদি অনুমতি দেন তো ভালো হয়। ঠাকুর বালক স্বভাব, তিনি অনুমতি দিয়েছিলেন। সেই মতো বরানগরের কাছে ঘর খোঁজা হয়েছিল, কিন্তু সেইখানে দেখা গেল ঠাকুর গিয়ে তার পছন্দ হয়নি ঘরটি। তারপরে 15 দিন ছিলেন বলরাম বসুর বাড়িতে। সেই সময় ভক্তদের ভিড় অনবরত লেগে থাকতো বলে ঠাকুরের রোগ কমাতো দূরের কথা, দিন দিন বেড়েই যাচ্ছিল। এরপর ভক্তরা ঠাকুরের চিকিৎসার জন্য শ্যামপুকুরের একটি বাড়ি, শিবু ভট্টাচার্যের বাড়ি, কেদারনাথ ঘোষের বাড়ির কাছে। কেদারনাথ ঘোষ ঠাকুরের অনেক কাজে সাহায্য করতেন। তার বাড়ির কাছে শিবু ভট্টাচার্যের একটা বাড়ি, সেই বাড়িটি ভাড়া নেওয়া হয়। সেইখানে রেখে ঠাকুরকে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। ভক্তরা সকলে মিলে প্রথমে ডক্টর প্রতাপ মজুমদার নামে একজন বিখ্যাত শহরের ডাক্তারকে, তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাকে আনলেন। তিনি ঠাকুরকে দেখে ওষুধ দিলেন। তার খুব নাম ডাক ছিল, চারিদিকেই তার খুব ডাক্তারের সুনাম, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে তার ওষুধ কাজ করলো না, বরং দেখা গেল যে ঠাকুরের অসুখ আরো বেড়ে যাচ্ছে। এই সময় থেকে তারপর সবাই চিন্তা করলো যে ঠাকুরকে ইংরেজ ডাক্তার দেখানো হবে। কিন্তু ঠাকুর ইংরেজ ডাক্তার দেখানোয় সায় দিলেন না, তিনি তাতে পছন্দ নয় ইংরেজ ডাক্তার দেখানোয়। তখন সবাই মিলে শহরের সব থেকে দামি ডাক্তার মহেন্দ্রনাথ সরকারকে ঠিক করলেন ঠাকুরের চিকিৎসার জন্য, এবং আনতে গেলেন মাস্টার মশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি নিয়ে এলেন ঠাকুরকে, শ্যামপুকুর বাটিতে নিয়ে এলেন। এর আগে মহেন্দ্রনাথ সরকার দক্ষিণেশ্বরে রানী রাসমণির জামাই মথুরবাবুর চিকিৎসার জন্য কয়েকবার গিয়েছিলেন। তখন তিনি ঠাকুরকে দেখেছিলেন মা কালীর পূজারী ব্রাহ্মণ হিসেবে, একজন দরিদ্র ব্রাহ্মণ, তিনি মা কালীর পূজা করেন, ভবতারিণীর পূজা করেন, পূজারী ব্রাহ্মণ হিসেবে দেখেছিলেন, এতটুকুই তার চেনা। কিন্তু শিবু ভট্টাচার্যের শ্যামপুকুরের বাড়িতে, ভাড়া বাড়িতে এসে ঠাকুরকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাই সরাসরি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এখানে? তখন ঠাকুর ভক্তদেরকে দেখিয়ে বললেন যে এরা এনেছে তাই, এবং মাস্টার মশাই বলেছিলেন যে ভক্তরা ঠাকুরকে ভাড়া বাড়ি করে নিয়ে এইখানে এনেছেন চিকিৎসা সুবিধার্থে, ভক্তরাই সেসবের টাকা পয়সা জোগাড় করে ব্যবস্থা করেন। তখন মাস্টার মশাইয়ের কাছ থেকে ভক্তদের কথা শুনে ডাক্তারবাবু আরো বেশি অবাক হয়ে গিয়েছিলেন যে এই দরিদ্র ব্রাহ্মণ, প্রায় অশিক্ষিত মূর্খ, এর আবার ভক্ত। তিনি ভেবেছিলেন ভক্তরা বোধহয় আরো হেজিপেজি হবে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এর আবার ভক্ত কিরকম। মাস্টার মশাইয়ের মুখ থেকে যখন শুনলেন সমাজের যারা ক্রিম, সমাজের মধ্যমণি, যারা অতি সুশিক্ষিত, তারাই এনার ভক্ত, তখন ডাক্তার সরকারের আরো অবাক হয়ে যাওয়ার পালা। তারপর তিনি তার 16 টাকা ভিজিট তো নিলেনই না প্রথম দিন, বললেন তোমরা তোমাদের যে ভক্ত আছে, 5 রকম ভক্ত বলছে, সেই ভক্তদের মধ্যে আমাকেও একজন ধরো, আমি এনার ভিজিট নেব না, এনার দর্শনই
টাকা আমি নেব না, আমি সবসময় এনাকে এসে দেখে যাব, এতে এনার নয় শুধু আমারও নিজের উপকার আছে। পুথিকার বলছেন, এই যে ডাক্তার বললেন না যে আমারও নিজের উপকার আছে, আসলে ডাক্তার তার নিজের ভেতরের চিকিৎসাও করাতে চাইছিলেন। ডাক্তার তিনি নিজে ভেতর থেকে শান্তিতে ছিলেন না, সর্বদাই তার মন ছিল, তিনি বাইরে কর্কশ কথা বলছেন কিন্তু ভিতরে একজন কোমল মনের মানুষ। এইখানে পুথিকার বলছেন যে গুরু কথা বড় হেতা কহিলা ডাক্তার, লক্ষ কোটি নমস্কার চরণে তাহার। যে ডাক্তার বললেন না যে আমি ওই যে ওনাকে বিনা পয়সায় চিকিৎসা করাবো, এতে আমারও স্বার্থ জড়িয়ে আছে। তাই পুথিকার বললেন গুরু কথা বড় হেতা কহিলা ডাক্তার, লক্ষ কোটি নমস্কার চরণে তাহার। বহু দূরদর্শিতার ভাব এ কথায়, ডাক্তার ডাক্তার নহে জনৈক লীলায়। ঠাকুরের লীলা পার্শ্বদের মধ্যে যে কজন আছেন তার মধ্যে এই ডাক্তারও একজন। তিনি এতদিন এই ভূমিকায় অবতীর্ণ হননি, এখন থেকে তিনি এই রঙ্গমঞ্চে যেন তার এখন থেকে অবতীর্ণ হলেন তিনি। এরপর থেকে আমরা দেখব ডাক্তার আস্তে আস্তে ঠাকুরের মরছেন। তিনি প্রায় প্রত্যেক দিনই আসছেন, ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করছেন, ঔষধ ঠিক করে দিচ্ছেন, দিয়ে তারপর চলে যাচ্ছেন। এবং কখনো কখনো বাকবিতণ্ডা হচ্ছে, কখনো গিরিশ ঘোষের সাক্ষাৎ পেয়েছেন। যেদিন থেকে গিরিশ ঘোষের সাক্ষাৎ পেলেন এবং তার সঙ্গেও তর্ক বিতর্ক হলো, যত তার সঙ্গে বা ঠাকুরের সঙ্গে বা তার পার্শ্বদের সঙ্গে বা তার ভক্ত বর্গের সঙ্গে তর্ক বিতর্ক হয়, ডাক্তারবাবু যেন ততই ঠাকুরে বেশি করে মজেন। সেই ডাক্তারবাবুকেই ঠাকুর এখন বিভিন্ন রঙ্গ করছেন তার সঙ্গে এবং তাকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। এইটি আজ আমরা পাঠ করব, মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ। এই অধ্যায়টি তত্ত্বমঞ্জরি নামে মাসিক পত্রিকায় প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হতে সংগ্রহ বলে এখানে লেখা আছে। বন্দমন বিশ্বগুরু রামকৃষ্ণ রায়, প্রেমানন্দে বন্দ গুরু দ্বারা জগন্মায়, অবনে লুটায়ে বন্দ ভক্ত দোহাকার, যাদের হৃদয় মধ্যে যুগল বিহার। এবে আশ্বিনের শেষ মাস প্রায় যায়, 3 মাস গোটা প্রভু পীড়িত অবস্থায়। সেই শ্রাবণ থেকে ঠাকুরের গলায় অসুখ দেখা দিয়েছে এবং এই এখন হচ্ছে প্রায় আশ্বিনের মাস শেষ হয়ে যাচ্ছে। আর প্রথম ভক্তরা ভেবেছিল যে এইটা ঠাকুরকে ওই শহরের ডাক্তার 2-3 দিন দেখালেই সেরে যাবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে এই রোগ দুরারোগ্য ব্যাধি। প্রথম সকলের অনেক আশা ছিল, ঠাকুর যখন বলেছেন শহরে উপকণ্ঠে আসবেন, তাই তারা খুব আনন্দিত হয়েছিলেন যে ঠাকুরকে নিয়ে যাব, রোগ তো সেরে যাবে, তারপরে আমরা ঠাকুরকে খুব কাছে পাবো, খুব আনন্দ হবে। কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন ডাক্তারের কথা শুনে তারা বিমর্ষ হয়ে যাচ্ছেন এবং এখন জানতে পেরেছেন যে এ রোগ আর সারবার নয়। বড় বড় কবিরাজ ডাক্তারের গণ দেখিতেছে ব্যাধির আরম্ভ যখন, প্রাণপণে যত্নে চেষ্টায় আরোগ্যের তরে, বিফল সকল গেল ব্যাধি খুব বেড়ে। সমস্ত চেষ্টায় বিফলে যাচ্ছে, রোগ আস্তে আস্তে বাড়তেই থাকছে। এখন হতাশ সবে একমতে কয়, কঠিন ব্যাধি ইহা আরোগ্যের নয়। এখন সকলে একটু হতাশ হয়ে গিয়েছেন, এখন বুঝতে পেরেছেন এই কঠিন ব্যাধি এ সারবার নয়। হরিষ বিষাদে কাল কাটে ভক্তগণ, কবু হাসে কবু করে অশ্রু বিসর্জন, কবু বা তারকনাথে হত্যা দিতে যায়, কবু দৈব কর্মে জন্ম পত্রিকা দেখায়, কান্তিময় দেহ খানি বিশুষ্ক নিরস, আহার কেবল মাত্র সুজির পায়স। যে মুখখানি সর্বদা আনন্দে উজ্জ্বল হয়ে থাকতো, সেখানে এখন বিশুষ্ক নিরস, দেহখানিও কেমন যেন আস্তে আস্তে শীর্ণকায় হয়ে যাচ্ছে। খাবারের মধ্যে কেবলমাত্র সুজির পায়েস তিনি খেতে পারছেন। কিন্তু হলে কি হবে, এত পীড়া সত্ত্বেও তার মুখে কোনো ক্লান্তি নেই। এত পীড়া তবু লোকে দলে দলে আসে, বাঞ্ছা কল্প তরু প্রভু দর্শন আসে। একবার দর্শনে শোক তাপ দূর, অহেতুক কৃপা সিন্ধু দয়াল ঠাকুর। দয়ার ইয়ত্তা নাই করুণা নিদান, সদা চেষ্টা কিসে হয় লোকেরও কল্যাণ। জীবনের এক উদ্দেশ্য জগতের হিত, সকলের সাথে কথা আদর সহিত। কথার বিরাম নাই নাই তার ইতি, প্রাতঃকাল অবধি প্রায় প্রহরেক রাতি। যতই শরীরের কষ্ট থাক না থাক,
তিনি সর্বদাই জগতের কল্যাণের জন্য, তার কাছে যে মানুষ আসে তাদের কাছে ঠাকুরের কথা বলার জন্য সদা সর্বদাই হাসি মুখে রয়েছেন, অপেক্ষা করে আছেন যেন কে কখন আসবে। আর তার কথার যেন কোনো বিরাম নেই, সেই সকাল থেকে শুরু করে একদম রাত 1 প্রহর পর্যন্ত চলে এই কথা। এভাবেই চলছে। তার ভক্তমণ্ডলীরা সব বিমর্ষ, কিন্তু তার অর্থাৎ ঠাকুরের যেন এসব কোনো খুশিতে কোনো ভ্রুক্ষেপ নেই। আজ এইটুকুই পাঠ থাক, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।